আসসালামু আলাইকুম। আজকে আমরা এমপিএস ল সেকেন্ড ক্লাস শুরু করতে যাচ্ছি। আজকে আমরা শিখব মূলত যে এমপিএস ল ইউজ করে কিভাবে আমরা ম্যাগনেটিক ফিল্ডের মান বের করতে পারি এবং ডিরেকশন তো আমরা ফ্লেমিংয়ের ডান হস্ত নিয়ম অনুসারেই বের করি। এখন কোন কোন ক্ষেত্রে আমরা বায়ট সাভার্টের সূত্র ইউজ করব অ্যান্ড কোন কোন ক্ষেত্রে এমপিএস ল ইউজ করব ম্যাগনেটিক ফিল্ড বের করার জন্য, এইগুলো আমরা শিখব। আচ্ছা, তার আগে বলি যে ম্যাগনেটিক ফিল্ড বের করার জন্য এমপিএস ল ও খাটে, আবার বায়ট সাভার্টের লও খাটে। আচ্ছা, এখন কোন ক্ষেত্রে আমরা এমপিএস ল ইউজ করলে আমরা সুবিধা পাবো অ্যান্ড কোন ক্ষেত্রে আমরা বায়ট সাভার্টের ল ইউজ করলে সুবিধা পাবো, সেটা আমাকে বুঝতে হবে। আচ্ছা, প্রথম একটা জিনিস আমাদের জানা দরকার যে এমপিএস ল মূলত কি। এমপিএস ল আমি আগের ক্লাসে আলোচনা করছি, ইন্টিগ্রেশন অফ বি ডট ডিএস ইকুয়াল টু মিউ আই। আচ্ছা, এখন আমরা এমপিএস ল ইউজ করব এমন সব কেসে, যেসব কেসে এই টার্মটা বের করা ইজি হয়। মানে কি, ইন্টিগ্রেশন অফ বি ডট ডিএস মানে হয়েছে যে এই যে ইন্টিগ্রেশনটা আমাদের ইজি হয়। আচ্ছা, তার মানে আমরা বলতে পারি যদি এমন একটা লাইন ইন্টিগ্রাল করি যে লাইনের প্রতিটা পয়েন্টে বি সেম, এই বি ডট ডিএসকে কী লেখা যায়? বি ডট ডিএসকে আমরা লিখতে পারি হচ্ছে বি ডিএস কস থিটা, বি ডিএস কস থিটা লিখতে পারি। আচ্ছা, এখন আমরা সব ক্ষেত্রে মানে সব কেসে এমপিএস ল ইউজ করতে পারবো, কিন্তু আমাদের এই যে ক্যালকুলেশনটা, ইন্টিগ্রেশনটা কঠিন হবে হয়তো। তাহলে আমরা এমন সব কেসে ইউজ করবো যেসব কেসে ধরো বি কনস্ট্যান্ট, থিটা কনস্ট্যান্ট, যেসব কেসে এই দুইটা কনস্ট্যান্ট। তাহলে যখন ইন্টিগ্রেশন করবো এই দুইটা বাইরে আসবে, শুধুমাত্র ডিএসকে ইন্টিগ্রেশন করলে আমরা পেয়ে যাব। ডিএসকে ইন্টিগ্রেশন করলে আমরা এই টার্মটা ইজিলি পেয়ে যাব। কিন্তু আমাদের কাছে এমন সব কেস থাকতে পারে যে প্রতিটা মুহূর্তে বি চেঞ্জ হইতেছে, তারপর এই লাইনের এইসব লাইনের প্রতিটা পয়েন্টে বি এর মান চেঞ্জ হইতেছে এবং ডিএস এর মানও থিটার মানও চেঞ্জ হইতেছে। তখন কিন্তু আমাদের ক্যালকুলেশনটা অনেক জটিল হবে, কারণ প্রতিটা পয়েন্টের বি ডিএস কস থিটা যোগ করতে হবে আমাদের। এটা তো আমরা পারবো না, ইজিলি পারবো না। কিন্তু যদি আমরা এমন সব কেসে এমপিএস ল ইউজ করি যেখানে বি কনস্ট্যান্ট, থিটা কনস্ট্যান্ট, হ্যাঁ প্রতিটা পয়েন্টে, তখন আমরা এমপিএস লটা ইউজ করব। তাইলে আমরা অনেক সুবিধা পাবো। এমপিএস ল ইউজ করলে বায়ট সাভার্টের থেকে অনেক ইজিলি আমরা মান বের করতে পারবো। আচ্ছা, এখন এমপিএস ল তাহলে আমরা ইউজ করবো কোন জায়গায়? যেসব জায়গায় আমরা সিমেট্রি পাবো। সিমেট্রি মানে কি? সিমেট্রি মানে হয়েছে আমাদের কি, প্রতিসাম্যতা পাবো। প্রতিসাম্যতা মানে কি, যেই তো প্রতিটা পয়েন্টে বি এবং থিটা সমান, তার মানে এই লাইনটা এমন একটা লাইন ইন্টিগ্রাল হবে, মানে এমন একটা ক্লোজড পাথ হবে যে পাথটা হবে সিমেট্রিক্যাল পাথ। যেমন হচ্ছে বৃত্ত হইতে পারে, গোলক হইতে পারে, কোণক হইতে পারে, যে কোনোটা হইতে পারে, যাকে আমরা ইজিলি ইন্টিগ্রেট করতে পারি। আচ্ছা, তাইলে আমরা এখন এই এমপিএস ল ইউজ করে কিছু ঘটনায় বা কিছু কেসে আমরা কি ম্যাগনেটিক ফিল্ড বের করব। আচ্ছা, তার আগে আর একটা কনসেপ্ট আমরা দাঁড় করাইতে পারি, যে আমরা যে শিখছিলাম কি, একটা লং ওয়্যার যদি থাকে, ইনফিনিটি লং ওয়্যার থাকলে চারপাশের কোনো পয়েন্টে ডি ডিস্টেন্সে ম্যাগনেটিক ফিল্ড কত হবে? বি ইকুয়াল টু কত? আমরা বায়ট সাভার্টের সূত্র থেকে আমরা কি শিখছিলাম? বি ইকুয়াল টু মিউ নট আই ডিভাইডেড বাই 2 পাই ডি। আচ্ছা, এটা শিখছিলাম মানে অসীম দৈর্ঘ্যের তারের ক্ষেত্রে। আচ্ছা, আমরা অসীম দৈর্ঘ্যের তারের ক্ষেত্রে এটা শিখছিলাম বায়ট সাভার্টের সূত্র ইউজ করে। এখন আমরা অ্যাম্পিয়ার্স ল ইউজ করে এটা প্রতিপাদন করব। আচ্ছা, তার আগে বলি যে ফিনাইট ওয়্যার মানে হচ্ছে সসীম যে তার, সসীম তারের ক্ষেত্রে সসীম যে একটা তার থাকে যেটা দৈর্ঘ্য ইনফিনিটি না, যেমন এই একটা সসীম দৈর্ঘ্যের যদি তার থাকে, তাহলে এখান থেকে ডি ডিস্টেন্স আমরা কি নির্ণয় করছিলাম? এটা যদি φ1 হয়, এটা যদি φ2 হয়, তাহলে আমরা কি নির্ণয় করছিলাম? বি ইকুয়াল টু নির্ণয় করছিলাম মিউ নট আই ডিভাইড বাই 4 পাই ডি সাইন φ1 মাইনাস সাইন φ2। এই সূত্র আমরা প্রতিপাদন করছিলাম। আচ্ছা, এখন এই ক্ষেত্রে কি আমরা অ্যাম্পিয়ার্স ল ইউজ করতে পারবো? অ্যান্সার হলো না। সসীম তারের জন্য আমরা অ্যাম্পিয়ার্স ল ইউজ করতে পারবো না।
এর কারণটা কি হইতে পারে? এর কারণটা হইতে পারে যেমন হঠাৎ করে তো একটা তার ডিসঅ্যাপিয়ার হয়ে যেতে পারে না, মানে অদৃশ্য হয়ে যেতে পারে না। একটা তার এইভাবে জাস্ট এইটুকু, এদিকেও কোনো তার নাই, এদিকেও কোনো তার নাই, তাহলে এখান থেকে আমরা যে থিওরিটিক্যালি ধরে নেই যে এখান থেকে আই কারেন্ট প্রবাহিত হচ্ছে, কিন্তু এটা কি বাস্তবে পসিবল? বাস্তবে তো কখনো এটা সম্ভব না। কারণ কি? কারণ এই তারের তো এইদিকেও তারের কিছু কিছু অংশ থাকে, ওই অংশগুলোর জন্য যে ইলেকট্রিক ফিল্ড, অ্যাম্পিয়ার্স ল যখন আমরা ইউজ করবো, অনেকে বলতে পারে যে অ্যাম্পিয়ার্স ল আমরা একটা অ্যাম্পিয়ার্স লুপ নিলাম, এই অ্যাম্পিয়ার্স লুপ নিলাম, পরে এখান থেকে বি যদি থাকে, তাহলে আমি এই বিটা মানে কি, এই পয়েন্টে বি মানে হয়েছে লব্ধি বি, মানে তার আশেপাশের যত তার আছে সেই তারের জন্য লব্ধি বি। তাহলে আমরা অ্যাম্পিয়ার্স ল যখন ইউজ করব, এই বিটা যখন হবে, আমরা যে বিটা পাবো সেই বিটা পাবো তার উপরের নিচের সব তারের জন্য বি পাবো, শুধুমাত্র এইটুকুর জন্য পাবো না। শুধুমাত্র এইটুকুর জন্য পাবো না, কারণ কি? তার তো হঠাৎ করে অদৃশ্য হয়ে যেতে পারে না। একটা এইটুকু তার যেটার বর্তনী কমপ্লিট না, সেই বর্তনী থেকে কোনো কারেন্ট প্রবাহিত হবে না। সুতরাং আমরা যে এই ক্ষেত্রে সসীম তারের জন্য যদি আমরা অ্যাম্পিয়ার্স ল ইউজ করতে যাই, তাহলে আমরা যে বিটা পাবো সেই বিটা শুধুমাত্র এইটুকুর জন্য পাবো না, কারণ তার উপরে এবং নিচে সার্কিট যদি সম্পূর্ণ কমপ্লিট করা হয়, সেই কমপ্লিট সার্কিটের বি পাবো, শুধুমাত্র এইটুকুর জন্য বি পাবো না, কনসেপচুয়ালি এইটুকুর জন্য বি পাবো না। সুতরাং এই কারণে যে হঠাৎ করে যে সার্কিট অদৃশ্য হয়ে যেতে পারে না, তার নিচে এবং উপরে তো তার থাকে, ওই তারের জন্য তো একটা বি ইফেক্ট পড়বে, সেই ইফেক্টটার জন্য আমরা এই ক্ষেত্রে অ্যাম্পিয়ার্স ল ইউজ করতে পারবো না। সুতরাং সসীম তারের জন্য আমরা অ্যাম্পিয়ার্স ল ইউজ করতে পারবো না, সেটা বায়োট-সাভার্টের সূত্র ইউজ করে এই সূত্র ইউজ করতে হবে। আর যদি অসীম তার বলে, আচ্ছা অসীম তার বলতে আমরা দেখি এটা কিন্তু ইনকমপ্লিট সার্কিট না। এখান থেকে যদি একটা আই কারেন্ট প্রবাহিত হয়, এটা কিন্তু ইনকমপ্লিট সার্কিট না। কারণ কি? এখান থেকে আমি ধরে নেই যে অনেক লম্বা একটা তার, অনেক লম্বা একটা তারের ক্ষুদ্র একটু অংশে আমরা তড়িৎ প্রবাহ নির্ণয় করবো। তাইলে অনেক দূরে একটা ব্যাটারি, উপর থেকে আবার এখান থেকে অনেক দূরে আর একটা ব্যাটারি দিয়ে কানেক্টেড করা হলো, এতই দূরে যে মানে এখান থেকে এভাবে কানেক্ট করা হলো। এখান থেকে এটি এতই দূরে যে আমরা কনসিডার করব এই তারের জন্য এইখানে কোনো বিই নাই, মানে আমরা কনসিডার করতে পারি ইনফিনিটি মানে কি একটা ধারণা যে এতই দূরে যে এই তারের জন্য এইখানে তার কোনো ইফেক্ট নাই, এবং এখান থেকে এই পর্যন্ত এতই দূরে, ইনফিনিটলি দূরে, যে এই তারের জন্য এই প্রান্ত মানে এদিকের এই তারগুলোর জন্য এখানে কোনো ইফেক্ট নাই। আচ্ছা, যত দূরে যাইতে থাকবো তার থেকে তার ইফেক্ট তত কমতে থাকবে। তাইলে আমরা এমন একটা ধারণা নিতে পারি যে অসীম তারের জন্য সার্কিট কমপ্লিট করলেও আমরা ধরে নিব যে শুধুমাত্র ওই অসীম তারের জন্য এই পয়েন্টে আমার ম্যাগনেটিক ফিল্ডের ইফেক্ট আছে। এই যে বাকি যে তারগুলো, এগুলো এতই অসীমে যেগুলোতে আমরা ধরতে পারি এই যে বাড়তি তারের জন্য আমাদের এই পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড নাই, এটা আমরা ধরতে পারি। কিন্তু সসীম তারের জন্য আমরা সার্কিট কমপ্লিট করি, দেখি আমি ধরলাম যে এই তারটুকু অসীম দৈর্ঘ্য, এখান থেকে এইটুকু অসীম দৈর্ঘ্য আমি ধরে নিলাম। কিন্তু কথা হলো যে আমাদের এই যে এখান থেকে জাস্ট এইটুকু, এগুলো তো সসীম, এই তারটুকুর জন্য তো এই পয়েন্ট আমাদের একটা ম্যাগনেটিক ফিল্ড থাকবে, সেই ম্যাগনেটিক ফিল্ড তো আমরা কাউন্ট করতে পারতেছি না অ্যাম্পিয়ার্স ল ইউজ করার জন্য। এজন্য আমরা এই ক্ষেত্রে অ্যাম্পিয়ার্স ল ইউজ করব না, শুধুমাত্র অসীম তারের জন্য অ্যাম্পিয়ার্স ল ইউজ করতে পারবো। তাহলে আশা করি আমি এইটা ক্লিয়ার করতে পারছি যে কেন সসীম তারের জন্য অ্যাম্পিয়ার্স ল ইউজ করা যায় না। এখন আমরা অসীম তারের জন্য অ্যাম্পিয়ার্স ল ইউজ করে ম্যাগনেটিক ফিল্ড বের করা শিখব। আচ্ছা, ম্যাগনেটিক ফিল্ড ডিউ টু ইনফিনাইটলি স্ট্রেইট কারেন্ট ক্যারিং ওয়্যার, মানে হয়েছে আমার একটা অসীম দৈর্ঘ্যের তার আছে, প্লাস ইনফিনিটি, নিচে হচ্ছে মাইনাস ইনফিনিটি। অসীম দৈর্ঘ্যের তার আছে, এই অসীম দৈর্ঘ্যের তার থেকে ডি ডিস্টেন্স একটা পয়েন্ট ধরি, পি পয়েন্টে আমরা কি ম্যাগনেটিক ফিল্ড নির্ণয় করব অ্যাম্পিয়ার্স ল ইউজ করে। আচ্ছা, এখন এটা নির্ণয় করার জন্য আমরা কি করতে পারি? অ্যাম্পিয়ার্স ল ইউজ করার একটা শর্ত কি, আমাদের একটা ক্লোজড লুপ নিতে হবে, ওই লুপ বরাবর আগাইতে হবে। তাহলে আমি ধরে নেই যে এই একটা লুপ নিলাম, যে
যে লুপটা হয়েছে আমাদের, যে এই তারটাকে কেন্দ্র করে, এটা হচ্ছে লুপের কেন্দ্র, তারটাকে কেন্দ্র করে তারটাকে কেন্দ্রে রেখে তারের সাথে পারপেন্ডিকুলারই একটা তল নিলাম, একটা লুপ নিলাম। লুপটা হচ্ছে রিং, এটা একটা রিং, এরকম একটা লুপ নিতে পারি। আচ্ছা, এখন এই তারেরটার জন্য পি পয়েন্টে বা প্রতিটা পয়েন্টে বি এর মান কি সেম নাকি সেম না, এটা দেখতে হবে। আমরা কি বলছিলাম, বি অ্যান্ড কস থিটা যদি আমি ধ্রুবক রাখতে পারি, শুধুমাত্র ডিএসকে ইন্টিগ্রেশন করলে আমরা মিউ আই পেয়ে যাব। এখন এখানে বি এবং কস থিটা এটা কি ধ্রুবক কিনা এটা দেখতে হবে। যদি ধ্রুবক হয় তাহলে আমরা অ্যাম্পিয়ার্স ল ইউজ করে শান্তি পাবো, কারণ কি তখন আমরা এই ইন্টিগ্রেশনটা সহজেই করতে পারবো। কিন্তু যদি বি অ্যান্ড কস থিটা প্রতিটা পয়েন্টে, লুপের প্রতিটা পয়েন্টে বি অ্যান্ড কস থিটা যদি অসমান হয় তাহলে কিন্তু আমরা অ্যাম্পিয়ার্স ল ইউজ করতে পারবো, কিন্তু আমরা ক্যালকুলেশন করতে পারবো না। তাই এখন এই ক্ষেত্রে যদি আমরা একটা বৃত্তাকার ক্লোজড একটা পাথ নেই, তাইলে কি আমরা বি এবং কস থিটা ধ্রুবক পাই কিনা সেটা দেখব। আচ্ছা, এখন এই যে লুপটাকে আমরা এইভাবে দেখতে পারি। এখানে যদি আমরা চোখ দেই, এটা যদি আমাদের চোখ হয়, এই লুপটাকে আমরা এইভাবে দেখবো না, উপর দিয়ে যদি দেখি, উপর দিয়ে দেখলে আমরা কি দেখব, এই হচ্ছে একটা বৃত্তাকার লুপ, এই হচ্ছে কেন্দ্র, এখান থেকে এই তারটা উঠতেছে, তারটা এখান থেকে উঠতেছে। এখান থেকে যদি আমরা চোখ দিয়ে দেখি তাইলে এইখানে হচ্ছে আমাদের কেন্দ্র, এবং কারেন্ট ধরে আমরা উপরের দিকে যাচ্ছে, কারেন্ট আমরা উপরের দিকে যাচ্ছে, তখন ডট দিলাম, ডট দ্বারা বুঝেছি যে কারেন্ট উপরের দিকে যাচ্ছে আই। এখান থেকে এরকম একটা তার, ইনফিনিটলি লং ওয়্যার। আচ্ছা, এখন বি এর ডিরেকশন কোন দিকে? এই পয়েন্টে বি এর ডিরেকশন কোন দিকে? এই পয়েন্টে বি এর ডিরেকশন কোন দিকে? এই যদি আমাদের বৃত্তাঙ্গুল হয়, এটা যদি বৃত্তাঙ্গুল উপরের দিকে দিলে বি এর ডিরেকশন কোন দিকে হয়? এই দিকে না? স্পর্শক বরাবর বি এর ডিরেকশন। আচ্ছা, এটা হচ্ছে স্পর্শক বরাবর বি এর ডিরেকশন, আর এই তার থেকে এই পয়েন্ট দূরত্ব হচ্ছে আর। আচ্ছা, এখন এইখানে এস এর ডিরেকশন কোন দিকে? আমি ধরে নিই এই বরাবর লুপ নিয়ে আগাবো, লুপের ডিরেকশন এই দিকে, ধরে নিই লুপ এই বরাবর আগাবো, তাহলে এই বরাবর এই লুপের ডিরেকশন কোন দিকে? স্পর্শক বরাবর ডিএস ওই দিকে। তাইলে আমরা বলতে পারি থিটা, এই বরাবর থিটার মান 0। এই পয়েন্টে আমাদের থিটা এর মান 0, কারণ বিও যেই দিকে ডিএসও সেই দিকে। আচ্ছা, এখন যদি আমরা এই পয়েন্টটা নেই, এই পয়েন্টটা যখন নিব, এই পয়েন্ট কি তার থেকে আর ডিস্টেন্সে না? এটাও ছিল তার থেকে আর ডিস্টেন্স, এটাও ছিল তার থেকে আর ডিস্টেন্সে। তাইলে এই পয়েন্টটা আমরা যে ম্যাগনেটিক ফিল্ডের মান পাবো, এই তার থেকে একই দূরত্ব, যেহেতু এই পয়েন্টও আমরা ম্যাগনেটিক ফিল্ডের মান সেম পাবো, তাহলে এই পয়েন্টে তার কি হবে? ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন হবে স্পর্শক বরাবর, আর ডিএস এর ডিরেকশন স্পর্শক বরাবর। তাহলে এই ক্ষেত্রেও থিটা ইকুয়াল টু কত? 0 ডিগ্রি। আর বি কি? এখানেও বি, এখানেও বি, বিও কনস্ট্যান্ট, থিটাও কনস্ট্যান্ট। এভাবে প্রতিটা পয়েন্টে বি হবে বি, অ্যান্ড কস থিটাও কনস্ট্যান্ট হবে। তাইলে এই ক্ষেত্রে আমরা ইজিলি ক্যালকুলেশনটা করতে পারবো। আচ্ছা, তাইলে ক্যালকুলেশনটা করি আগে। অ্যাম্পিয়ার্স ল থেকে আমরা পাই, আমি ধরে নিয়েছি এই পয়েন্টে পি পয়েন্টে তার ম্যাগনেটিক ফিল্ডের মান হয়েছে বি। তাহলে পি পয়েন্ট যদি এইটা হয়, এটা যদি পি পয়েন্ট হয়, এই পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড বি, তাহলে লুপের প্রতিটা পয়েন্টেই তার ম্যাগনেটিক ফিল্ডের মান হয়েছে বি। তাহলে আমি একটা কমন বি লিখতে পারি। তাহলে এভাবে বি যেহেতু কনস্ট্যান্ট, এজন্য এটা বাইরে আনবো। বি এবং থিটা যদি কনস্ট্যান্ট হয় তাহলে এটা হচ্ছে অ্যাম্পিয়ার্স ল। আচ্ছা, এখন বি তো আমাদের বি, অ্যান্ড কস থিটা কত? 0 ডিগ্রি না প্রতিটা পয়েন্টে? কস থিটা 0 ডিগ্রি, ইন্টিগ্রেশন অফ ডিএস ইকুয়াল টু মিউ ইন্টু আই ইনসাইড মানে কি? এই যে ইনফিনিটলি লং ওয়্যার, তার মধ্যে দিয়ে আই তড়িৎ প্রবাহিত হচ্ছে, আমি ধরে নিই। আচ্ছা, এখন cos 0 তো 1, বি ইন্টু ডিএস মানে কি? ডিএস হচ্ছে আমরা এখান থেকে যে ক্ষুদ্র একটা অংশ নিয়েছি, এই ক্ষুদ্র অংশ ডিএস। তাহলে এখান থেকে পুরো অংশের জন্য ডিএস কি হবে? পুরো অংশের জন্য ডিএস হবে কি? এই সার্কুলার যে লুপটা নিয়েছি, এই লুপের পরিধি না, এটা হচ্ছে লাইন ইন্টিগ্রাল মানে কি? ডিএস হচ্ছে আমাদের লাইন ইন্টিগ্রালকে যদি ইন্টিগ্রেশন করি তাহলে আমরা কি পাবো? পুরো লাইনটার দৈর্ঘ্য পাবো, অ্যান্ড পুরো লাইনটার দৈর্ঘ্য কত? 2πr, 2π ইন্টু হচ্ছে আর না, তো এখানে আমরা ডি ধরছি না, এখানে ডি কনসিডার করি। 2π ডি ইকুয়াল টু হচ্ছে মিউ নট আই। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা কি পাই? বি ইকুয়াল টু পাই মিউ নট আই ডিভাইডেড বাই 2π ডি। এটা কি? এটা হচ্ছে আমাদের অসীম দৈর্ঘ্যের তারের জন্য
ডি ডিস্টেন্সে ম্যাগনেটিক ফিল্ডের মান। আচ্ছা, তাহলে আমরা বার্নসাবারের সূত্র ইউজ করে একই মান পেয়েছিলাম। আচ্ছা, এক্ষেত্রে আমরা অ্যাম্পিয়ার্স ল ইউজ করেও একই মান পেয়েছি। আচ্ছা, এখন আমরা কিছু জিনিস সলভ করব। যদি আমাদের একটা সিলিন্ড্রিক্যাল ওয়্যার থাকে, সিলিন্ড্রিক্যাল ওয়্যারের জন্য সিলিন্ড্রিক্যাল ওয়্যারের বিভিন্ন পয়েন্টে আমরা ম্যাগনেটিক ফিল্ড বের করব কিসের দ্বারা? আমাদের এই অ্যাম্পিয়ার্স ল দ্বারা। সিলিন্ড্রিক্যাল ওয়্যারের বিভিন্ন পয়েন্টে, ইনফিনিটলি লং সিলিন্ড্রিক্যাল ওয়্যার অসীম দৈর্ঘ্যের, বা ইনফিনিটলি লং ওয়্যার, সিলিন্ড্রিক্যাল ওয়্যারের বিভিন্ন পয়েন্টে আমরা ম্যাগনেটিক ফিল্ড বের করব। যেমন ধরি, এদিকে একটা আমাদের সিলিন্ডার আকৃতি তার আছে, অনেক বড় তার, এর একটা অংশ জাস্ট এভাবে উপরের দিকে নিচের দিকেও অনেক বিশাল একটা তার আছে। হ্যাঁ, এখন এইটা হচ্ছে তার কেন্দ্র, তারটার কেন্দ্র, এটা হচ্ছে কেন্দ্ররেখা। এটা হচ্ছে আমাদের কেন্দ্ররেখা। এখন তার ব্যাসার্ধ ধরে নিই আমরা যে ক্যাপিটাল আর, ব্যাসার্ধ হয়েছে ক্যাপিটাল আর। এখন আমরা বিভিন্ন পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড বের করব। যেমন ধরি, আমরা এই একটা পয়েন্ট, এখান থেকে এ একটা পয়েন্ট, দেন হয়েছে বি একটা পয়েন্ট, দেন সি একটা পয়েন্ট। তাহলে এ পয়েন্টে আমরা ম্যাগনেটিক ফিল্ড বের করব, বি পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড বের করব, সি পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড বের করবো। আচ্ছা, এখন আমি ধরে নিই যে পয়েন্টে আমরা বের করব সেই পয়েন্টে কেন্দ্র থেকে ডিস্টেন্স হচ্ছে স্মল আর। তাহলে 1 নং কেস কি? যখন এ আর লেস দ্যান আর, এটা হচ্ছে আমাদের এখান থেকে এটুকু আর টোটাল হয়েছে সিলিন্ড্রিক্যাল ওয়্যার বা তারের ব্যাসার্ধ হয়েছে ক্যাপিটাল আর। তাহলে এ পয়েন্টে কি? আর লেস দ্যান ক্যাপিটাল আর। বি পয়েন্টে কি হবে? 2 নং কেস কি? বি পয়েন্ট এখানে, তাহলে আর ইকুয়াল টু আর। 3 নং কেসে কি হবে? 3 নং কেসে হবে এই পয়েন্টে যেহেতু, তাহলে এই টোটালটা হয়েছে আর, তাহলে 3 নং কেসে হচ্ছে আর গ্রেটার দ্যান আর। এই 3টা কেসে আমরা ম্যাগনেটিক ফিল্ড বের করা শিখব। আর আমাকে ধরে নিতে হবে যে এই যে তারের প্রতিটা পয়েন্ট থেকে সমানভাবে কারেন্ট উঠতেছে, মানে তা কারেন্ট প্রবাহিত হইতেছে প্রতিটা পয়েন্ট থেকে সমানে তড়িৎ প্রবাহিত হইতেছে প্রতিটা পয়েন্ট থেকে। এই তারের, এটা হচ্ছে তারের মধ্যাকার পয়েন্ট, তারের প্রস্থচ্ছেদ, মানে যে ছোট তারটাকে আমরা জুম করলে আমরা একটা সিলিন্ড্রিক্যাল অংশ পাবো না, সেটা আমি কি নির্ণয় করলাম যে তারের প্রতিটা পয়েন্ট থেকে বা অভ্যন্তরের প্রতিটা পয়েন্ট থেকে সমানভাবে তড়িৎ প্রবাহিত হইতেছে। এখন এই টোটাল তড়িৎ প্রবাহটা হচ্ছে আই। টোটাল এই যে এটুকু আই না, এইটা প্রতিটা পয়েন্টের আই যোগ করে আমরা একটা আই নিট পেলাম, এটা হচ্ছে আই, মানে হচ্ছে তার টোটাল আই কারেন্ট প্রবাহিত করতেছে। এখন আমরা এগুলো বের করি। যেমন 1 নং এ আমাদের ছিল কি? আর লেস দ্যান আর। আচ্ছা, 1 নং এ আমাদের এইটা ছিল মোটামুটি। তাইলে এই ছিল আমাদের সিলিন্ড্রিক্যাল ওয়্যার, ইনফিনিটলি লং সিলিন্ড্রিক্যাল ওয়্যার, এটা অসীম দৈর্ঘ্য পর্যন্ত বিস্তৃত। আচ্ছা, তাইলে এটা হচ্ছে আমাদের কি? কেন্দ্রগামী অক্ষ। আর এখান থেকে এই আর ডিস্টেন্সে আমি কি নির্ণয় করব? আর ডিস্টেন্সে আমি একটা ম্যাগনেটিক ফিল্ড নির্ণয় করব। তাহলে এই আর ডিস্টেন্স পর্যন্ত আমি একটা কি নির্ণয় করতে পারি? আমি একটা লুপ কনসিডার করতে পারি না? একটা অ্যাম্পিয়ার্স লুপ কনসিডার করতে পারি না? এখান থেকে আর ডিস্টেন্সে আমি একটা অ্যাম্পিয়ার্স লুপ কল্পনা করি। এখান থেকে আর ডিস্টেন্সে আমি একটা অ্যাম্পিয়ার্স লুপ কল্পনা করতে পারি। আচ্ছা, এখন আমরা কি অ্যাম্পিয়ার্সের সূত্র থেকে কি জানি? ইন্টিগ্রাল, ক্লোজ ইন্টিগ্রাল ইকুয়াল টু বি ডট ডিএস। এই ডিএস হচ্ছে লাইন, ইকুয়াল টু হচ্ছে মিউ নট ইন্টু আই ইনসাইড। এই সূত্র আমরা জানি। এখন এই সূত্র সঠিকভাবে অ্যাপ্লাই করতে হবে। আমাদের এই যে টোটাল প্রস্থচ্ছেদ কত? তারের প্রস্থচ্ছেদ হচ্ছে পাই আর স্কোয়ার ক্ষেত্রফল। এই পাই আর স্কোয়ার ক্ষেত্রফল থেকে কারেন্ট যায় কত? আই। টোটাল কারেন্ট ছিল আই। পাই আর স্কোয়ার ক্ষেত্রফলে কারেন্ট যায় আই পরিমাণ। একক ক্ষেত্রফল থেকে কারেন্ট যাবে কতটুকু? আই ডিভাইড বাই পাই আর স্কোয়ার। সুতরাং আমরা এই যে অ্যাম্পিয়ার্স লুপটা নিলাম,
এই অ্যাম্পিয়ার্স লুপ থেকে কতটুকু কারেন্ট যাবে, অ্যাম্পিয়ার্স লুপের ক্ষেত্রফল কত, পাই স্মল আর স্কোয়ার। তাহলে কি হবে, পাই আর স্কোয়ার এর জন্য কারেন্ট যাবে কত, পাই আর স্কোয়ার ক্ষেত্রফল থেকে কারেন্ট কতটুকু কারেন্ট যাবে। এই বাইরে কারেন্ট কনসিডার করা যাবে না, বাইরে কারেন্ট কনসিডার করা যাবে না, শুধুমাত্র ইনসাইডের কারেন্ট কনসিডার করব। তাহলে পাই আর স্কোয়ারের জন্য আমাদের আই হয় পাই আর স্কোয়ার ডিভাইডেড বাই পাই আর স্কোয়ার, পাই পাই ক্যান্সেল, এখান থেকে আমরা পাই আই ইনসাইড কি পাই, আই ইনসাইড আমরা পাই আই স্মল আর স্কোয়ার ডিভাইডেড বাই ক্যাপিটাল আর স্কোয়ার। আচ্ছা, তাইলে এই যে আমরা অ্যাম্পিয়ার্স লুপ নিলাম, অ্যাম্পিয়ার্স লুপে বি কি হবে, বি কিন্তু প্রতিটা পয়েন্টে বি কনস্ট্যান্ট, কারণ সেন্ট্রাল থেকে একই দূরে। ওই যে আমরা লুপেরটা পড়ছিলাম যে একটা বৃত্তাকার একটা ইনফিনিটি স্ট্রেট লং ওয়্যারের জন্য পড়ছিলাম যেটা, ওইটার মতো এটা, ওইটার মতোই জাস্ট এভাবে কল্পনা করি। ইনফিনিটি লং একটা তার যেটা কারেন্ট প্রবাহিত করতেছে আই আর স্কোয়ার বাই আর স্কোয়ার, সেই তারের এখান থেকে আর ডিস্টেন্সে আমাদের ম্যাগনেটিক ফিল্ডের মান কত হবে। তাহলে একইভাবে আমাদের বি কনস্ট্যান্ট, থিটা 0 ডিগ্রি, বি কোন দিকে, বি হচ্ছে আমাদের এই স্পর্শক বরাবর এই লুপের, আর ডিএসও স্পর্শক বরাবর। তাহলে কি থিটা হবে কি 0 ডিগ্রি না, আগেরটার মতো। তাহলে বি ইন্টু কস 0 মানে 1, বাইরে আনলাম বি কস 0 ইন্টিগ্রেশন অফ ডিএস ইকুয়াল টু হচ্ছে মিউ নট ইন্টু আই ইনসাইড কত, আই আর স্কোয়ার ডিভাইড বাই আর স্কোয়ার, আই আর স্কোয়ার ডিভাইড বাই আর স্কোয়ার। আচ্ছা, এখান থেকে ডিএস এর মান কত, ডিএস এর হচ্ছে টোটাল, এই যে ক্লোজড ইন্টিগ্রাল করব পথের দৈর্ঘ্য, 2 পাই আর, বি ইন্টু 2 পাই স্মল আর না এটুকুর দৈর্ঘ্য কি 2 পাই স্মল আর ইন্টু ইকুয়াল টু মিউ নট আই স্মল আর স্কোয়ার ডিভাইড বাই ক্যাপিটাল আর স্কোয়ার, বা এখান থেকে আর একটা আর ক্যান্সেল। তাহলে এখান থেকে আমরা পাই কি বি ইকুয়াল টু মিউ নট আই স্মল আর ডিভাইডেড বাই 2 পাই ক্যাপিটাল আর স্কোয়ার। আচ্ছা, এটা হচ্ছে আয়তাকার সিলিন্ডারের কেন্দ্র অক্ষ থেকে আর ডিস্টেন্স আমাদের কি চুম্বক ক্ষেত্রের মান যখন আর লেস দ্যান ক্যাপিটাল আর, ক্যাপিটাল মানে আর মানে হচ্ছে ব্যাসার্ধ, তার মানে এই যে আমাদের সিলিন্ড্রিক্যাল ওয়্যারের ভিতরের কোনো পয়েন্টের জন্য আমরা ম্যাগনেটিক ফিল্ড নির্ণয় করতে পারি এই সূত্র দ্বারা। আচ্ছা, এই যে সূত্রটা দ্বারা এখন আমরা ইউজ করব কি, এখন আমরা ইউজ করব 2 নং কেস। 2 নং কেস ছিল আমাদের আই ইকুয়াল টু আর ইকুয়াল টু আর, আর ইকুয়াল টু আর হইলে আমরা এখানে আর ইকুয়াল টু আর বসাই দিই, তখন আমরা ইজিলি বি পাবো কি মিউ নট আই আর ডিভাইড বাই 2 পাই আর স্কোয়ার, বা মিউ নট আই ডিভাইড বাই 2 পাই আর। আচ্ছা, এইটা আর ইকুয়াল টু আর বসাইলে এখানে আর বসাই দিলে আমরা এই মানটা পাবো। আচ্ছা, এখন 3 নং কেস ছিল আমাদের আর গ্রেটার দ্যান আর। আচ্ছা, আর গ্রেটার দ্যান আর, এক্ষেত্রে আমরা কি করব, এক্ষেত্রে আবার আমরা অ্যাম্পিয়ার্স লুপ নিয়ে কাজ করব। এটা ছিল কি আমাদের টোটাল ওয়্যারের একটা অংশ, ইনফিনিটলি ওয়্যার না একটা অংশ। আচ্ছা, এই হয়েছে আমাদের কেন্দ্র অক্ষ, এখানে মাঝখান দিয়ে হওয়া উচিত ছিল, ধরে নিই এটাই মাঝখানে আছে। এখান থেকে এই ডিস্টেন্সে এই আর ডিস্টেন্সে আমরা কি নির্ণয় করব, ম্যাগনেটিক ফিল্ড নির্ণয় করব। তাহলে এখান থেকে এই কেন্দ্র থেকে আর ডিস্টেন্সে আমরা কি একটা অ্যাম্পিয়ার্স লুপ নিব। অ্যাম্পিয়ার্স লুপ যখন নিব তখন আই ইনসাইড কত হবে, এই ক্ষেত্রে কিন্তু আই ইনসাইড টোটাল আই, এই তার থেকে টোটাল আই কারেন্ট প্রবাহিত হইতেছে। তাহলে এখান থেকে এই যে অ্যাম্পিয়ার্স লুপের ভিতরে তো সম্পূর্ণ কারেন্টে যাইতেছে, লুপের বাইরে থেকে কি কোনো কারেন্ট যাইতেছে, কারণ আমাদের সমস্ত তার এই লুপের ভিতরে অন্তর্গত। আর এই ক্ষেত্রে কি ছিল দেখতেছি যে লুপের বাইরে থেকেও কি আমাদের কারেন্ট যাইতেছিল, এই জন্য এই নিয়মটা করা লাগছিল। কিন্তু এই ক্ষেত্রে দেখতেছি কি যে আমাদের লুপের ভিতরে সম্পূর্ণ তারের অংশটুকু, তাহলে আই ইনসাইড ইকুয়াল টু আই। তাহলে আমরা লিখতে পারি একইভাবে ইন্টিগ্রেশন অফ বি ডট ডিএস ইকুয়াল টু মিউ নট আই ইনসাইড হচ্ছে আই। তাহলে কি বি কনস্ট্যান্ট প্রতিটা পয়েন্টে সেমভাবে ইন্টু কস থিটা কস 0 হয়, কস 0 1, ডিএস হচ্ছে 2 পাই আর, ইন্টিগ্রেশন অফ ডিএস হচ্ছে 2 পাই আর ইকুয়াল টু মিউ নট আই, বা এখান থেকে পাই বি ইকুয়াল টু মিউ নট আই ডিভাইড বাই 2 পাই আর।
আচ্ছা, এটা কি? এটা হচ্ছে আমাদের আউটসাইড সিলিন্ড্রিক্যাল তারের বাইরের কোনো পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড, আর ভিতরের পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ডটাই শুধু ঝামেলা। আই ইনসাইডের জন্য ঝামেলা হয় মিউ নট আই আর ডিভাইড বাই 2 পাই আর স্কোয়ার, আর এই দুইটার ক্ষেত্রে একই সূত্র, মিউ নট আই ডিভাইড বাই 2 পাই আর, যখন আর ইকুয়াল টু আর, আর গ্রেটার দ্যান আর হলে কি হয়? মিউ নট আই ডিভাইড বাই 2 পাই আর, যেখানে ক্যাপিটাল আর হয়েছে আমাদের তারের ব্যাসার্ধ আর স্মল আর হয়েছে সেন্ট্রাল অক্ষ থেকে কত দূরত্বে আমি ম্যাগনেটিক ফিল্ড নির্ণয় করতেছি। আচ্ছা, এখন আমরা আর একটা ম্যাথ দেখব, সুন্দর একটা ম্যাথ। আচ্ছা, তার আগে একটা গ্রাফ দেখা উচিত যে কিভাবে পরিবর্তিত হয়, যতই দূরত্ব বাড়তেছে কিভাবে আমাদের আর এর মান, ম্যাগনেটিক ফিল্ডের মানটা পরিবর্তিত হয়। আচ্ছা, গ্রাফটা আগে দেখি। গ্রাফটা হয়েছে এভাবে, এটা ছিল আমাদের কি তার, এখান থেকে যখন আর লেস দ্যান আর তখন আমরা কি পাইছিলাম? বি ইকুয়াল টু পাইছিলাম মিউ নট আই স্মল আর ডিভাইডেড বাই 2 পাই আর স্কোয়ার। এখানে একটা জিনিস আমরা দেখতে পাইতেছি যে আমরা এখন বি ভার্সেস আর গ্রাফ আঁকবো, বি ভার্সেস আর। এদিকে ছিল আমাদের বি, এদিকে হচ্ছে আমাদের আর। আচ্ছা, যখন আর লেস দ্যান আর, এটা এইটুকু দূরত্ব হয়েছে আমি ধরে নিয়েছি তার ব্যাসার্ধের সমান। যখন আর লেস দ্যান আর, যখন এই অংশে থাকবো তখন আমাদের এই সূত্র ফলো করবে। এই সূত্রের ফলো কি? ওয়াই অক্ষের দিকে হচ্ছে আমাদের বি, তাহলে এটা হচ্ছে ওয়াই ইকুয়াল টু মিউ নট আই ডিভাইড বাই 2 পাই আর স্কোয়ার। এটা কিন্তু একটা কনস্ট্যান্ট, এটাকে আমরা এম লিখি, আর এই আর কি আমাদের এক্স অক্ষের দিকে, তাহলে এটা এক্স লিখি, তাহলে ওয়াই ইকুয়াল টু এম এক্স রেখার মতো হবে না এই অংশটুকু? তাহলে এখান থেকে এটুকু হবে ওয়াই ইকুয়াল টু এম এক্স রেখার মতো। ওয়াই ইকুয়াল টু এম এক্স রেখা হচ্ছে মূলবিন্দুগামী সরল রেখা। আচ্ছা, এই থিটা, এটা যদি থিটা হয় তাহলে আমাদের ট্যান থিটা কী হবে? ট্যান থিটা হবে আমাদের ঢাল, এইটুকু মিউ নট আই ডিভাইড বাই 2 পাই আর স্কোয়ার। আচ্ছা, এটুকু হচ্ছে আমাদের যখন আর লেস দ্যান ক্যাপিটাল আর, যখন আর গ্রেটার দ্যান ক্যাপিটাল আর, এই পয়েন্টে আমরা ম্যাগনেটিক ফিল্ড নির্ণয় করবো। এখান থেকে এই পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড নির্ণয় করবো, এটা যদি আর হয় তখন আমরা শিখছিলাম বি ইকুয়াল টু কি? মিউ নট আই ডিভাইডেড বাই 2 পাই আর, এই সূত্র, যখন আর গ্রেটার দ্যান আর। আচ্ছা, এই সূত্র কি হয়? তাহলে বি হচ্ছে আমাদের ওয়াই অক্ষের দিকে, তাহলে এটা হচ্ছে ওয়াই ইকুয়াল টু মিউ নট আই ডিভাইড বাই 2 পাই, কিন্তু এখানে কনস্ট্যান্ট। এক্ষেত্রে আমরা মিউ নট আই ডিভাইড বাই 2 পাইকে কনস্ট্যান্ট, এটাকে কে লিখি, আর নিচে হচ্ছে আর। এখানে কিন্তু আর নিচে মানে আর হচ্ছে এক্স অক্ষ বরাবর ইন্টু 1/x। তাহলে আমরা লিখতে পারি কি এক্স ওয়াই ইকুয়াল টু কে, এক্স ওয়াই ইকুয়াল টু কে। এটা কি একটা আয়তাকার অধিবৃত্তের সমীকরণ না? একটা আয়তাকার অধিবৃত্তের সমীকরণ, যার লেসমাস আমরা ইউজ করতে পারি। যখন আমরা ম্যাথের কনিক্স পড়ছি তখন এটা মোটামুটি আমরা সবাই পড়ি। যখন এক্স ওয়াই ইকুয়াল টু কে, এটা একটা কোন টাইপের গ্রাফ? এটা হচ্ছে মোটামুটি এই টাইপের গ্রাফ, এক্স অক্ষে কখনোই মিলিত হবে না, এই টাইপের গ্রাফ। তাইলে এই হচ্ছে আমাদের কি মোটামুটি ভি ভার্সেস আর গ্রাফ, যখন আমাদের একটা তার থাকবে যে তারের প্রতিটা পয়েন্ট থেকে কারেন্ট যাইতেছে, তারের প্রতিটা পয়েন্ট থেকে কারেন্ট যাইতেছে, মানে কারেন্ট ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড, মানে সুষমভাবে ডিস্ট্রিবিউটেড। কারেন্ট হচ্ছে আমাদের ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড, সুষমভাবে বিন্যস্ত যদি কারেন্ট থাকে। আচ্ছা, এখন আমি নির্ণয় করব যে একটা সিলিন্ডারের যদি কারেন্টগুলো বা চার্জগুলো সুষমভাবে বিন্যস্ত না থাকে, শুধুমাত্র বাইরের প্রান্ত থেকে যায়, মানে হচ্ছে একটা সিলিন্ড্রিক্যাল ওয়্যার, কিন্তু এক্ষেত্রে বাট কারেন্ট passes through only surface। এটার মানে কি? এটার মানে হচ্ছে এই সিলিন্ড্রিক্যাল লং ওয়্যার, মানে ইনফিনিটি লং, অসীম দৈর্ঘ্যের। এই একটা সিলিন্ড্রিক্যাল লং ওয়্যার থাকলো, এখানে প্লাস ইনফিনিটি, নিচে হচ্ছে মাইনাস ইনফিনিটি। আচ্ছা, এখন এইটা যদি কারেন্ট, আমি একটু আগে শিখছিলাম যে এর প্রস্থচ্ছেদের প্রতিটা পয়েন্ট থেকে সমানভাবে কারেন্ট উঠতেছে, কিন্তু এখন আমরা দেখতেছি এমন একটা ওয়্যার বা তার যেটা শুধুমাত্র এই যে সারফেস থেকে কারেন্ট যাইতেছে।
সারফেস থেকে কারেন্ট যাইতেছে, টোটাল কারেন্ট হয়েছে আমাদের শুধুমাত্র সারফেস থেকে কারেন্ট যাইতেছে, ভিতরে থেকে কারেন্ট যাইতেছে না, সারফেস থেকে টোটাল কারেন্ট আই যাইতেছে। এই যে সবগুলো কারেন্ট, প্রতিটা পয়েন্টে কারেন্টের যোগফল হয়েছে আই। এমন যদি আমাদের থাকে তখন আমরা কিভাবে ডিল করব? তাহলে প্রথম কেস হচ্ছে কি, আর লেস দ্যান আর, এটাকে এটা সিলিন্ডারের তারের দৈর্ঘ্য হচ্ছে আমাদের ক্যাপিটাল আর। আচ্ছা, যখন এই পয়েন্টে নিব তখন আমরা যখন অ্যাম্পিয়ার্স লুপ কাউন্ট করব, তখন আমি দেখতে পাচ্ছি কি আই ইনসাইড জিরো না? এই যে অ্যাম্পিয়ার্স লুপ থেকেই কোনো কারেন্ট যাচ্ছে তো বাইরে থেকে, সব বাইরে থেকে, অ্যাম্পিয়ার লুপের ভিতর থেকে এখান থেকে কোনো কারেন্ট যাইতেছে না। যখন আমরা শুধুমাত্র এমন সব সিলিন্ড্রিক্যাল তার নিয়ে ডিল করব যে তারের সারফেস থেকে, বাইরের সারফেস থেকে শুধুমাত্র কারেন্ট প্রবাহিত হয়, তাহলে আর লেস দ্যান আর যখন হবে তখন এখান থেকে আই ইনসাইড নাই, তাহলে ইন্টিগ্রেশন অফ বি ডট ডিএস ইকুয়াল টু মিউ নট ইন্টু জিরো, আই ইনসাইড নাই, তাহলে এখান থেকে আমরা বি ইকুয়াল টু জিরো পাবো। তার মানে আমরা বলতে পারি যে যদি আমাদের এরকম একটা এই টাইপের একটা তার থাকে যে টাইপটা বাইরের প্রান্ত থেকে কারেন্ট প্রবাহিত হয়, মাঝখান থেকে কোনো কারেন্ট প্রবাহিত হয় না, সেই তারের ক্ষেত্রে আমরা বলতে পারি যে তারের ভিতরে আমাদের চুম্বক ক্ষেত্রের মান বা ম্যাগনেটিক ফিল্ডের মান হয়েছে জিরো। আচ্ছা, যখন আমরা আর গ্রেটার দেন আর নির্ণয় করব তখন কি করব দেখি। আচ্ছা, যখন আমরা আর গ্রেটার দেন আর নির্ণয় করব তখন কি হবে? তখন আমাদের লুপটা হবে মোটামুটি এই লুপ, বড় একটা লুপ হবে, যে লুপ এখান থেকে এটুকু ডিস্টেন্স হচ্ছে আমাদের আর। তখন এই লুপের ভিতর আই ইনসাইড কি হয়? লুপের ভিতরে কিন্তু আমাদের আই ইনসাইডটা হয় কি, আই ইনসাইড টোটাল আই না, আই ইনসাইড টোটাল আর, মানে এই যে টোটাল যে আমাদের তড়িৎ প্রবাহগুলো এই লুপের ভিতর থেকে যাইতেছে, বাইরে থেকে কোনো তড়িৎ প্রবাহ হইতেছে না। তাহলে এই ক্ষেত্রে আমরা ইন্টিগ্রেশন অফ বি ডট ডিএস ইকুয়াল টু মিউ নট আই ইনসাইড হচ্ছে আই এই ক্ষেত্রে, বা এই পয়েন্টে যদি আমাদের তো ম্যাগনেটিক ফিল্ডের মান বি হয়, বি কনস্ট্যান্ট কেন থাকে আমরা প্রথমে দেখাইছি। এখান যদি আমি চোখ দিয়ে দেখি তখন আমি দেখবো কি প্রতিটা পয়েন্টে বি এর দিক হচ্ছে এই লুপের স্পর্শক বরাবর অ্যান্ড এস এর দিক হচ্ছে স্পর্শক বরাবর। তাহলে বি ডট ডিএস মানে হচ্ছে বি এস কস থিটা, বি ডিএস কস থিটা, তাহলে বি কস থিটা ধ্রুবক না, বি কস থিটা ধ্রুবক, প্রতিটা পয়েন্টে বি এর দিক যেই দিকে এস এর দিক সেই দিকে, তাহলে কস থিটা, থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি হয়, থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি। আমি দেখাইছি একটু আগে এগুলো, যদি একটা বৃত্তাকার লুপ নিয়ে আগাই তাহলে বি থিটার মান 0, তাহলে কস 0 1, ডিএস কত, ডিএসকে ইন্টিগ্রেশন করলে হয় আমাদের 2 পাই ইন্টু আর ইকুয়াল টু মিউ নট আই, বা এখান থেকে বি ইকুয়াল টু পাই মিউ নট আই ডিভাইড বাই 2 পাই আর। মানে খোলক টাইপের যদি এমন একটা সিলিন্ড্রিক্যাল ওয়্যার হয় যার ভিতর থেকে কারেন্ট প্রবাহিত হচ্ছে না, শুধুমাত্র বাইরের সারফেস থেকে কারেন্ট প্রবাহিত হচ্ছে, তখন আর যখন তারের বাইরে নির্ণয় করব তখন এই সূত্র ইউজ করব। আচ্ছা, এখন আমরা এটার জন্য গ্রাফ আঁকবো, বি ভার্সেস আর গ্রাফ আঁকবো। এটার জন্য আমাদের বি ভার্সেস আর গ্রাফ আঁকবো। এখানে ধরো আর ইকুয়াল টু আর। আচ্ছা, যখন ইনসাইডে 0, যখন আর লেস দ্যান 0 তখন এটুকু হচ্ছে আমাদের বি এর মান 0, তাহলে এখানে গ্রাফ হবে বি এক্স ইকুয়াল টু ওয়াই ইকুয়াল টু 0, কারণ বি হচ্ছে ওয়াই অক্ষ বরাবর না, তাহলে ওয়াই ইকুয়াল টু 0 এক্স অক্ষ। আচ্ছা, যখন আমাদের আর এর মানটা এই আর এর থেকে বড় হবে, আর এর মান আর এর থেকে বড় হয় তখন কি হয়, ওয়াই এক্স ওয়াই ইকুয়াল টু কে টাইপের গ্রাফ না এইটা, আর হয়েছে এক্স অক্ষ বরাবর, তাহলে এটা হবে কি, এটা হবে না এই টাইপের গ্রাফ। আচ্ছা, তাহলে এইটা হচ্ছে আমাদের বি ভার্সেস আর গ্রাফ যখন একটা সিলিন্ড্রিক্যাল খোলক নির্ণয় করব, খোলকের জন্য নির্ণয় করব। খোলক বলতে আমরা কি বুঝাইছি মূলত, এটা তো বুঝতে পারছি আমরা, যার ভিতর থেকে কারেন্ট যাইতেছে না, শুধুমাত্র বাইরের সারফেস থেকে কারেন্ট যাইতেছে। আচ্ছা, আমরা এখন একটা প্রবলেম সলভ করব। প্রবলেমটা স্ক্রিনে দেওয়া আছে যে দ্য কারেন্ট ডেন্সিটি জে ইন এ সাইড the current density J inside a long solid cylindrical wire of radius A equal to 3.1 millimeter in the direction of the central axis, and its magnitude varies
linearly with radial distance r from the axis according to j equal to j naught r divided by a, where j naught equal to 310 ampere per meter square. Find the magnitude of the magnetic field at r equal 0, b হচ্ছে r equal a by 2 and r equal to a. এটা হচ্ছে আমাদের কোশ্চেন। আগে কোশ্চেনটা বুঝতে হবে। কোশ্চেনটা বুঝবো, একটা কি দেওয়া আছে, সিলিন্ড্রিক্যাল লং সলিড সিলিন্ড্রিক্যাল ওয়্যার। লং সলিড সিলিন্ড্রিক্যাল ওয়্যার মানে কি, একটা নিডেড সিলিন্ড্রিক্যাল ওয়্যার। এইভাবে একটা নিডেড সিলিন্ড্রিক্যাল ওয়্যার আছে, লং মানে ইনফিনিটলি লং। আচ্ছা, এটা হচ্ছে তার সেন্ট্রাল অ্যাক্সিস, এইটুকু আমরা ধরি তার সেন্ট্রাল অ্যাক্সিস। আচ্ছা, এইটুকু আমরা ধরি তার সেন্ট্রাল অ্যাক্সিস, এই নীল রেখাটা। আচ্ছা, এখন দেওয়া আছে কি, তার ব্যাসার্ধ হয়েছে এ, এখান থেকে এটুকু হচ্ছে তার ব্যাসার্ধ হয়েছে এ ইকুয়াল টু কত, 3.1 মিলিমিটার। আচ্ছা, আর দেওয়া আছে তার কারেন্টের ডিরেকশন কোন দিকে, দ্য কারেন্ট ডেন্সিটি যে ইনসাইড এ লং সলিড সিলিন্ড্রিক্যাল ওয়্যার অফ রেডিয়াস এ ইকুয়াল টু 3.1 মিলিমিটার ইন দ্য ডিরেকশন অফ দ্য সেন্ট্রাল অ্যাক্সিস। তাহলে সেন্ট্রাল অ্যাক্সিসের ডিরেকশনে তার কারেন্ট হচ্ছে সেন্ট্রাল অ্যাক্সিসের ডিরেকশনে, মানে এই দিকে, এখান থেকে এভাবে কারেন্ট যাইতেছে প্রতিটা পয়েন্ট থেকে। সলিড যেহেতু বলছে, তার মানে একটা নিডেড একটা সিলিন্ড্রিক্যাল ওয়্যার, মাঝখানে ফাঁকা নাই। আচ্ছা, এখন বলা আছে তার কি, তার কারেন্টের মান সব জায়গা থেকে সমানভাবে কারেন্ট যাইতেছে না। মানে আমরা যখন একটু আগে সূত্রগুলো প্রতিপাদন করছিলাম, তখন আমি বলছিলাম যে এই পয়েন্ট থেকে যে পরিমাণ কারেন্ট উঠতেছে, এই পয়েন্ট থেকে একই পরিমাণ কারেন্ট উঠতেছে, এই পয়েন্ট থেকে একই পরিমাণ কারেন্ট উঠতেছে, এই পয়েন্ট থেকে একই পরিমাণ কারেন্ট উঠতেছে। আমরা যখন আগের প্রবলেমগুলো বা আগের যে প্রতিপাদনগুলো দেখাইছি, কিন্তু এই ক্ষেত্রে আমাদের বলা আছে যে তার কারেন্ট ডেনসিটি ভ্যারি করে। মানে হচ্ছে আমাদের কারেন্ট কতটুকু উঠতেছে, জে ইকুয়াল টু হচ্ছে জে নট ডিভাইডেড বাই এ ইন্টু আর। তার মানে এখান থেকে এই ডিস্টেন্স হচ্ছে আমাদের আর, এখান থেকে আর এর মান কম না, তাহলে এখান থেকে যে পরিমাণ কারেন্ট উঠতেছে এখান থেকে আর এর মান আরও বেশি, তখন কি জে নট বাই এ তো কনস্ট্যান্ট, তাহলে আর এর মান যখন 1 মিটার হবে তখন আমাদের এখান থেকে কারেন্ট উঠতেছে জে নট বাই এ। আর এর মান যখন 2 মিটার হবে, 3.1 মিলিমিটার দেওয়া আছে ইনসেট, আমি ধরে নিই জাস্ট এই পয়েন্ট থেকে আর এর মান কম না, এখান থেকে আর মানে কি, আর হয়েছে সেন্ট্রাল অ্যাক্সিস থেকে দূরত্ব, আর হয়েছে আমাদের কি সেন্ট্রাল অ্যাক্সিস থেকে দূরত্ব। আচ্ছা, তাইলে এখান থেকে এইটুকু হচ্ছে আমাদের আর, এই পয়েন্টে যে পরিমাণ কারেন্ট উঠবে, যে পরিমাণ কারেন্ট উঠবে, জাস্ট এই পয়েন্টে কী হবে, এই পয়েন্টে আর এর মান আরও বাড়তেছে না, আর এর মান যখন বাড়ছে তখন জে এর মান বাড়ছে, তাহলে এই পরিমাণে কারেন্ট বেশি পরিমাণে উঠবে, এই পজিশনে কারেন্ট কি আরও বেশি পরিমাণ উঠবে। আচ্ছা, তাইলে আমি বলতে পারি যে তার কারেন্ট ডেন্সিটি সব জায়গায় সমান না, এখানে কারেন্ট বেশি, এখানে আরও বেশি, এখানে আরও বেশি, এখানে আরও বেশি। সেন্ট্রাল অ্যাক্সিস থেকে যত দূরে যাইতেছি কারেন্টের মান তত বাড়তেছে, একটা ফাংশন দেওয়া আছে। আচ্ছা, তখন আমাদের নির্ণয় করতে হবে কি, আর ইকুয়াল টু যখন 0, তখন আমাদের ম্যাগনেটিক ফিল্ডের মান কত হবে, আর ইকুয়াল টু এ বাই 2 অ্যান্ড আর ইকুয়াল টু এ। তখন ম্যাগনেটিক ফিল্ডের মানগুলো কি হবে। আচ্ছা, তাইলে একটা জিনিস আমরা খেয়াল করি, যখন আমরা আর ইকুয়াল টু 1 নং কোশ্চেন কি, প্রথমে আমরা একটা সূত্র প্রতিপাদন করি এটার জন্য, আর লেস দ্যান আর যদি হয়, আর লেস দ্যান যদি আর হয়, তখন আমাদের ম্যাগনেটিক ফিল্ড কিভাবে পরিবর্তিত হয়। আচ্ছা, এখান থেকে একটা লুপ নিলাম, আর ডিস্টেন্স একটা লুপ নিলাম। আচ্ছা, স্মল আর ডিস্টেন্সে আমরা একটা লুপ নিতেই পারি, কারণ আমি এই পয়েন্টে বি এর মান নির্ণয় করবো, ম্যাগনেটিক ফিল্ডের মান নির্ণয় করব। আচ্ছা, এখন এটাকে উপর থেকে দেখলে আমরা কীভাবে দেখব, উপর থেকে দেখলে আমরা দেখব একটা বৃত্তাকার অংশ, এখান থেকে যদি আমরা তাকাই, প্রতিটা পয়েন্ট থেকে কারেন্ট উঠতেছে, প্রতিটা পয়েন্ট থেকে কারেন্ট এভাবে উঠতেছে, ডট দ্বারা বুঝাইলাম যে প্রতিটা পয়েন্ট থেকে কারেন্ট উপরের দিকে যাইতেছে, মানে এভাবে প্রতিটা পয়েন্ট থেকে কারেন্ট উপরের দিকে যাইতেছে। আচ্ছা, এইভাবে আমরা বুঝাইতে পারি। এখন এটা ছিল তা কি সেন্ট্রাল, এটা ছিল তার সেন্ট্রাল বা অক্ষ। এখন প্রতিটা পয়েন্ট থেকে তো সমান পরিমাণে কারেন্ট উঠতেছে না, কতটুকু কারেন্ট উঠতেছে, জাস্ট আমাদের জে ইকুয়াল টু জে নট ডিভাইডেড বাই এ ইন্টু আর, এই ফাংশন অনুসারে কারেন্ট উঠতেছে। আচ্ছা, আমরা আগে আই ইনসেট নির্ণয় করি। আচ্ছা, আমরা ধরে নিই যে এখান থেকে এক্স ডিস্টেন্সে
বা আর ডিস্টেন্সে, সরি এখান থেকে এক্স ডিস্টেন্সে আমরা ধরে নিই, এক্স ডিস্টেন্সে আমরা খুবই ক্ষুদ্র একটা ডিএক্স পুরত্বের একটা রিং বিবেচনা করতে পারি। এই যে কালো অংশটুকু যদি আমরা এভাবে বাইরে আঁকি, তাহলে আমরা কি পাবো, সেন্ট্রাল থেকে যার দূরত্ব হচ্ছে এক্স এবং তার পুরুত্ব কত, পুরুত্ব হচ্ছে আমাদের ডিএক্স, এই একটা অংশ আমরা পাবো। আচ্ছা, এখন আমাদের এই অংশের জন্য আই কত হবে, তড়িৎ প্রবাহ কত হবে, এই অংশের জন্য তড়িৎ প্রবাহ কত হবে। আচ্ছা, আমরা পড়ছিলাম কি জে ইকুয়াল টু জে নট ডিভাইডেড বাই এ ইন্টু আর। এই আর কি, কেন্দ্র থেকে দূরত্ব। এখন আমরা ধরে নিচ্ছি যে এক্স ডিস্টেন্সে একটা এরকম একটা লুপ নিছি এক্স ডিস্টেন্সে, তাহলে আর এর জায়গায় আমরা কি লিখবো, তাহলে আই ইকুয়াল টু কি হবে, আই ইকুয়াল টু হবে আমাদের আই ইকুয়াল টু আমাদের কি হবে, আই ইকুয়াল টু আমাদের কি হবে সাধারণত, তাহলে আই ইকুয়াল টু আমাদের জে ইন্টু ডি এ হবে না। এইটা কেন, এটা আগে বুঝতে হবে। আমাদের এখানে জে কি, জে হচ্ছে আমাদের কারেন্ট ডেনসিটি, যে হচ্ছে আমাদের কারেন্ট ডেনসিটি মানে কি, কারেন্ট ডেনসিটি মানে হচ্ছে আমাদের একক ক্ষেত্রফলে কতটুকু কারেন্ট যাবে, একক ক্ষেত্রফলে মানে অ্যাম্পিয়ার পার মিটার স্কোয়ার, একক ক্ষেত্রফলে কতটুকু কারেন্ট আমাদের যাবে। তাইলে আমাদের যে এই যে সার্কুলার যে কালো একটা লুপ আমরা নিছি না, এই যে সার্কুলার যে কালো একটা লুপ নিছি, তাহলে এই সার্কুলার কালো লুপের জন্য একক ক্ষেত্রফলে কারেন্ট যাবে কি আমাদের যে পরিমাণ, তাহলে এই যে টোটাল যে কালো অংশের ক্ষেত্রফলে যাবে কি, একক ক্ষেত্রফলে কারেন্ট উঠবে যে পরিমাণ, তাহলে ক্ষুদ্র ডিএ অংশে কারেন্ট উঠবে কি জে ইন্টু ডিএ উঠবে না, অবশ্যই অধিক নিয়ম জাস্ট। তাহলে আমাদের এই যে ছোট অংশের জন্য ডিআই, এই যে ছোট অংশ বলতে কি বুঝাইছি আমরা, এই যে একটা ডিএক্স পুরত্বের এবং এক্স ডিস্টেন্সে আমরা যে একটা রিং কল্পনা করছি, সেই রিংয়ের জন্য যে কারেন্ট, ক্ষুদ্র কারেন্ট হবে কি জে ইন্টু ডি এ। আচ্ছা, এখন জে নট বাই এ ইন্টু আর, যে মান হয়েছে আমাদের জে নট ডিভাইডেড বাই এ ইন্টু আর। আর মানে কি, কেন্দ্র থেকে দূরত্ব, এখানে কেন্দ্র থেকে দূরত্ব হচ্ছে আমাদের এক্স, তাহলে এক্স লিখবো। অ্যান্ড ডিএ মানে কি, ক্ষুদ্র যে আমাদের ক্ষেত্রফল, তাই কালো অংশের ক্ষেত্রফল কি, আমরা এই কালো অংশটাকে যদি এখানে কাটি, এখানে কাটলে এখানে যদি আমরা কাটি, তাহলে মোটামুটি এভাবে একটা রেখা পাবো না, এটাকে কেটে যদি আমরা বাঁকাই দিই, তাহলে এই রেখার দৈর্ঘ্য কি হবে, দৈর্ঘ্য হবে 2πx, দৈর্ঘ্য হবে না 2πx, মানে এর পরিধির সমান দৈর্ঘ্য হবে না, এখানে যদি এভাবে ফ্ল্যাট করে দেই, অ্যান্ড প্রস্থ কি হবে, প্রস্থ হবে আমাদের ডিএক্স, তাহলে এই যে কালো অংশের ক্ষেত্রফল আমরা পাই কি 2πx দৈর্ঘ্য ইন্টু প্রস্থ হচ্ছে ডিএক্স, 2πx ডিএক্স, এইটা আমরা পাইতে পারি। তাইলে এখান থেকে আমরা কি পাই, না এখান থেকে আমরা পাই 2π জে নট ডিভাইডেড বাই এ, 2π জে নট ডিভাইডেড বাই এ এক্স স্কোয়ার ডিএক্স। আচ্ছা, এইটা হচ্ছে আমাদের কি, জাস্ট এই যে আমাদের অংশ, এই যে আমাদের অংশটা, আমাদের ভিতরের যে কালো অংশটা, ক্ষুদ্র যে কালো অংশটা আমরা পাইছিলাম, ক্ষুদ্র যে ডিএক্স পুরত্বের কালো অংশটা, তার জন্য আমাদের ক্ষুদ্র কারেন্ট হয়েছে ডিআই। আচ্ছা, তাহলে আমি আই ইনসাইড যখন নির্ণয় করবো, আই ইনসাইড মানে কি, আমাদের এই যে টোটাল আর ডিস্টেন্স পর্যন্ত যে লুপ, সে লুপের মধ্যে দিয়ে কতটুকু কারেন্ট উঠতেছে, এইটাই তো আমাদের আই ইনসাইড। এখন আই ইনসাইড নির্ণয় করবো আমরা আগে, তাহলে টোটাল আই কি হবে, টোটাল আই হবে কি আমাদের ইন্টিগ্রেশন অফ 2π জে নট ডিভাইডেড বাই এ এক্স স্কোয়ার ডিএক্স। আচ্ছা, এখন 2π জে নট ডিভাইডেড বাই এ ইন্টিগ্রেশন অফ এক্স স্কোয়ার ডিএক্স, এগুলো ধ্রুবক পদগুলো বাইরে আনলাম। আচ্ছা, এক্সের লিমিট কত হবে, আমি কি বলছিলাম, এক্সের লিমিট যখন আমরা এখানে থাকবো তখন এক্স ইকুয়াল টু 0, যখন আমরা এই পজিশনে যাব মানে ম্যাক্সিমাম পয়েন্টে যাব কারেন্টের জন্য, তখন এক্স ইকুয়াল টু আমাদের কত হয়, তখন আমাদের এক্স ইকুয়াল টু হয় আর, এখান থেকে আর ডিস্টেন্স পর্যন্ত যে একটা লুপ নিছি না আমরা, এই আর ডিস্টেন্স পর্যন্ত আমাদের এক্স ইকুয়াল টু আর। আচ্ছা, তাহলে এক্সের সর্বনিম্ন মান হয়েছে 0, সর্বোচ্চ মান আমরা নিলাম আর, তাহলে আমরা লিখতে পারি 2π জে নট ডিভাইডেড বাই এ ইন্টু হচ্ছে কি এক্স কিউব বাই 3, 1/3
1/3 ইন্টু এক্স কিউব। আচ্ছা, এখন এক্স কিউব যার লিমিট হবে কি 0 থেকে আর, বা এখান থেকে আমরা পাইতে পারি যে 2π/0 ডিভাইডেড বাই এ, নিচে হচ্ছে 3r³ - g³। এটা হচ্ছে কি আমাদের আই ইনসাইড। এই যে আমাদের আর ডিসচার্জ পর্যন্ত যে আমরা একটা লুপ নিছি, সেই অ্যাম্পিয়ার্স লুপের ভিতর থেকে কতটুকু কারেন্ট যাবে, এই পরিমাণ কারেন্ট আমাদের যাবে। আচ্ছা, এখন আমরা অ্যাম্পিয়ার্স ল ইউজ করতে পারি। অ্যাম্পিয়ার্স ল কি আমরা কি জানি, ইন্টিগ্রেশন অফ বি ইন্টু ডিএস ইকুয়াল টু হচ্ছে μ0 ইন্টু আই ইনসাইড কত, 2π/0 ডিভাইডেড বাই 3ar³। আচ্ছা, এখন বি যেহেতু কনস্ট্যান্ট, প্রতিটা পয়েন্টে বি কনস্ট্যান্ট কেন, আমি কি শিখেছিলাম, আমার তার থেকে যদি কারেন্ট উপরে ওঠে, এই প্রতিটা পয়েন্টে বি হচ্ছে স্পর্শক বরাবর, আমাদের এস হয়েছে স্পর্শক বরাবর, তাহলে প্রতিটা পয়েন্টে বিও সেম থাকে, আমাদের থিটাও সেম থাকে, তাহলে আমরা বি কস থিটা বাইরে আনতে পারি। আর থিটার মান কত, 0, তাহলে কস থিটা ইকুয়াল টু 1, তাহলে বি কস 0 ডিগ্রি ইন্টু ইন্টিগ্রেশন অফ ডিএস ইকুয়াল টু হচ্ছে μ0 ইন্টু 2π/0 r³ ডিভাইড বাই 3a। আচ্ছা, এখান থেকে আমরা বি পাই ইকুয়াল টু কী পাই, ডিএসকে যখন আমরা ইন্টিগ্রেশন করব তখন আমরা কী পাবো, টোটাল যে লুপ নিয়েছিলাম আমরা, সেই লুপের পথের দৈর্ঘ্য, ডিএস মানে কি লাইন ইন্টিগ্রাল, এই পথের দৈর্ঘ্য কত, 2π ইন্টু আর, পথের দৈর্ঘ্য হচ্ছে 2π ইন্টু আর। আচ্ছা, বি ইকুয়াল টু হবে তাহলে আমাদের কি, এই টার্মটা μ0 2π/0 r³ ডিভাইডেড বাই 3a, নিচে ভাগ হয়ে যাবে ইন্টিগ্রেশন অফ ডিএস, ইন্টিগ্রেশন অফ ডিএস হচ্ছে 2π ইন্টু আর, তাহলে এখান থেকে আমরা পাইতে পারি কি 2π ক্যান্সেল, তাহলে আমাদের থাকে কি μ0 j0, এখানে একটা আর ক্যান্সেল, μ0 j0 r² ডিভাইডেড বাই 3a, তাহলে আমরা পাই বি ইকুয়াল টু পাই আমরা ফাইনালি μ0 j0 r² ডিভাইডেড বাই 3a। আচ্ছা, এইটা কি, এইটা আমাদের ম্যাগনেটিক ফিল্ড যখন আর লেস দ্যান বা ইকুয়াল আর, বা ভিতরে। কথাটা হচ্ছে যে এই সূত্রটা কখন, যখন আমরা জাস্ট এই যে বড় সিলিন্ড্রিক্যাল ওয়্যার, সেই সিলিন্ড্রিক্যাল ওয়্যারের ভিতরে কোনো পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড নির্ণয় করব তখন। আচ্ছা, তাহলে আমার তো এই সূত্র মুখস্থ করা পসিবল না, কারণ আমার কোশ্চেনে j0 r² থাকতে পারতো, r³ থাকতে পারতো, তাহলে একটা ফাংশন তাদের ইচ্ছা মতো দিয়ে দেবে কোশ্চেন যে করবে, তাহলে আমাদের এই প্রসেস মনে রাখতে হবে যে প্রথমে ক্ষুদ্র অংশ থেকে ইন্টিগ্রেশন করে আমাদের এভাবে একটা সূত্র নিজের বানাইতে হবে। তাইলে এখন আমাদের প্রথম কোশ্চেন কি, প্রথম কোশ্চেন হয়েছে আমাদের যে যখন r ইকুয়াল টু 0 তখন আমাদের ম্যাগনেটিক ফিল্ড কি হবে, এ নং কোশ্চেন, যখন r ইকুয়াল টু 0, তাহলে আমরা কি পেলাম, বি ইকুয়াল টু পাইছি আমরা μ0 j0 r² ডিভাইড বাই 3a, তাহলে r ইকুয়াল টু 0 বসালে কি বি ইকুয়াল টু 0 পাবো। আচ্ছা, বি নং কোশ্চেন হয়েছে যে আমাদের যখন r ইকুয়াল টু a/2, তখন আমরা বি কত পাবো, μ0 j0 a/2² ডিভাইডেড বাই 3a, এখান থেকে করলে আমরা কি পাই, μ0 j0 a² ডিভাইডেড বাই 4 ইন্টু 3a, বা a কাটা দিলে μ0 j0 a ডিভাইডেড বাই 12। আচ্ছা, এখন এখানে μ0 কি, μ0 হচ্ছে 4π ইন্টু 10⁻7, j0 কত, j0 কোশ্চেনে দেওয়া আছে 310 অ্যাম্পিয়ার বাই মিটার স্কোয়ার, আর এর মান কি, হচ্ছে আমাদের 3.1 মিলিমিটার, 3.1 ইন্টু 10⁻3 মিটার। তাহলে সবই তো আমাদের জানা, এখান থেকে আমরা বি এর মানটা বের করতে পারবো। আচ্ছা, থার্ড কোশ্চেন ছিল আমাদের যখন আর ইকুয়াল টু এ, একইভাবে আমরা যে সূত্র প্রতিপাদন করছি নিজেরা, এখান থেকে বি ইকুয়াল টু পাবো আমরা μ0 j0 আর এর জায়গায় a² ডিভাইডেড বাই 3a, এখান থেকে a ক্যান্সেল, বা μ0 j0 a ডিভাইডেড বাই 3। আচ্ছা, এখন এখান থেকে আমরা j0 এর মান জানি, a এর মান জানি নাকি, সবই তো জানি। আচ্ছা, তখন এখান থেকে আমরা বি নির্ণয় করতে পারবো। এখন আমাদের লাস্ট একটা কোশ্চেন আমি নিজে বানাই দিই। কোশ্চেনটা হলো যে আমাদের যে সিলিন্ড্রিক্যাল ওয়্যারটা ছিল,
এখান থেকে আর ডিস্টেন্স পর্যন্ত। আচ্ছা, আমার কোশ্চেন হলো যে যখন বল আর ইকুয়াল টু ধরো 2a, তখন আমরা কি করব? আর যখন আর ইকুয়াল টু 2a মানে হচ্ছে আমাদের এখান থেকে এটুকু হচ্ছে এ, এই যে আমাদের তারটা ছিল, তারের বাইরের কোনো পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড নির্ণয় করব। তখন বি ইকুয়াল টু হোয়াট, বাইরের কোনো পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড আমরা নির্ণয় করতে চাই, তখন কি হবে? আচ্ছা, তখন আমরা কি করব? আবার বাইরের পয়েন্টে একটা লুপ নিব, বাইরের পয়েন্টে আমরা একটা লুপ নিব। আচ্ছা, তখন আই ইনসাইড কত হয় আমাদের? আই ইনসাইড আমাদের কত হইতেছে? আই ইনসাইড মানে কি? এই যে লুপের ভিতর থেকে এই পয়েন্ট থেকে কারেন্ট উঠতেছে, প্রতিটা পয়েন্ট থেকে কারেন্ট উঠতেছে, বাইরের পয়েন্ট থেকে তো কারেন্ট উঠতেছে না, শুধুমাত্র এই অংশের জন্য আমাদের কারেন্ট উঠতেছে উপরের দিকে। আচ্ছা, এখন এই আই ইনসাইড কত হবে? আমরা আগের এই কোশ্চেনটা যখন সলভ করছিলাম তখন আই এর একটা ফাংশন পাইছিলাম যে আই ইকুয়াল টু এইটা আই ইকুয়াল টু 2π/3a ইন্টু আর কিউ। আচ্ছা, আই ইকুয়াল টু কী পাইছিলাম? আই ইকুয়াল টু হচ্ছে 2π/3a 2π/3a ইন্টু হচ্ছে আর কিউ। আচ্ছা, এইটা হচ্ছে আমাদের কি আই ইনসাইডের সূত্র বলতে সূত্র না তো, এটা আমরা প্রতিপাদন করছি। আচ্ছা, যখন আমরা এই পয়েন্টে বা আর ইকুয়াল টু 2a যখন নির্ণয় করব তখন আমাদের আই ইনসাইড কত হবে? তখন আমাদের আই ইনসাইড হবে না কত? 2π/3 তো কনস্ট্যান্ট, তখন আর ইকুয়াল টু কি বসাবো? আর ইকুয়াল টু কি 2a বসাবো নাকি আর ইকুয়াল টু a বসাবো? আচ্ছা, যখন আমাদের এই পুরো লুপটা নিব, শুধুমাত্র এই অংশের জন্য কারেন্ট আছে, এইটুকুর জন্য কারেন্ট আছে, মানে আমাদের যে লুপের আর ইকুয়াল টু a এর জন্য আমাদের কারেন্ট আছে, কিন্তু আর ইকুয়াল টু 2 এর জন্য কি বাইরের যে পয়েন্ট এখান থেকে তো কারেন্ট উঠতেছে না, এই পজিশন থেকে কারেন্ট উঠতেছে না, এই অংশগুলো থেকে কারেন্ট উঠতেছে না, তার মানে কারেন্ট উঠতেছে শুধুমাত্র ইনসাইড যখন নির্ণয় করব আর ইকুয়াল টু a পর্যন্ত, আর ইকুয়াল টু a পর্যন্ত আমাদের কারেন্ট উপরের দিকে উঠতেছে। তখন তাইলে আমরা এই ক্ষেত্রে কি ইউজ করব? আই ইনসাইড যখন নির্ণয় করব আর ইকুয়াল টু আমরা a কিউব নির্ণয় করব। এটা হচ্ছে আমাদের টোটাল কারেন্ট, এখান থেকে আই ইনসাইড মানে লুপের মধ্য থেকে কতটুকু কারেন্ট উঠতেছে। তাহলে এখান থেকে আমরা পাই কি 2π/0a²/3, এটা হচ্ছে আই ইনসাইড। তাহলে এই পয়েন্টে যদি আমাদের ম্যাগনেটিক ফিল্ড নির্ণয় করতে বলে তখন আবার ইন্টিগ্রেশন অফ বি.ডিএল হচ্ছে কি 2π/r, এগুলো তো আশা করি এখন অভ্যস্ত হয়ে গেছি, এই জন্য প্রতিবেদন দেখাইলাম না। μ0 ইন্টু আই ইনসাইড কত? 2π/0a²/3। এই সূত্রটা কত? এই সূত্র যখন আমাদের আর গ্রেটার দেন এ, তার ব্যাসার্ধের থেকে বাইরের কোনো পয়েন্টে, তাহলে এখান থেকে আমরা 2π ক্যান্সেল করে দিতে পারি। তাহলে আমরা পাই কি বি ইকুয়াল টু আমরা পাইতেছি যে μ0 a²/3r। আচ্ছা, এইটা আমরা পাইতেছি। এখন যখন আর ইকুয়াল টু 2a বলবে তখন এখানে আর ইকুয়াল টু আমরা 2a বসাই দেব, তাহলে তার সব মানে জানা। এভাবে আমরা কি বাইরের কোনো পয়েন্টও ম্যাগনেটিক ফিল্ড নির্ণয় করতে পারি। তাহলে আশা করি এটা আমরা বুঝতে পারছি যে যদি একটা ফাংশন দেওয়া থাকে, যদি একটা ফাংশন আকারে কোনো একটা কারেন্ট ডেনসিটি দেওয়া থাকে, তখন আমরা কি করব? মূল প্রসেস হচ্ছে এইটা, একটা ক্ষুদ্র অংশ নিব, ক্ষুদ্র অংশের পরে হচ্ছে টোটাল ইন্টিগ্রেশন করে আই ইনসাইড বের করব। আই ইনসাইড বের করার পরে আমরা কি করব? অ্যাম্পিয়ার্স ল ওই আই ইনসাইডটা বসাই দেব। তো আশা করি আজকের ক্লাসটা ভালো লাগছে সবার। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।